আমরা আজ পরিসংখ্যানের একটা বিন্যস্ত উপাত্তের এই যে ছয়টা অংশ তোমরা দেখতে পাচ্ছ, গড়, মধ্যক, প্রচুরক, আয়তলেখ, বহুভুজ, অজীব রেখা, এই প্রত্যেকটা জিনিস আমি ভেঙে ভেঙে তোমাদেরকে দেখাবো, যার কারণে আজকের ক্লাসটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সুতরাং সময় নিয়ে খাতা কলম নিয়ে বসে তোমরা খুব মনোযোগের সাথে আগ্রহ নিয়ে যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমার ধারণা এই একটা ক্লাসেই তোমাদের এই ছয়টা অংশের সমাধান খুব সহজেই তোমরা আয়ত্ত করতে পারবে। তো আমরা আজকের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। আমাদের একটা ছক দেওয়া আছে, এখানে দশম শ্রেণীর ৬০ জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। তো এই ছকের আলোকে আমরা এই ছয়টা অংশের সমাধান করব। প্রথমে আসি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। আমাদের গড় নির্ণয়ের জন্য আমাদের যে ছকটা দেওয়া ছিল, ছকে কিন্তু দুইটা ডাটা দেওয়া ছিল, একটা হলো শ্রেণী ব্যক্তি আর একটা হলো গণসংখ্যা। এখন এই শ্রেণী ব্যক্তি যে কথাটা আছে, এই শ্রেণী ব্যক্তির পরিবর্তে সময় থাকতে পারে, উচ্চতা থাকতে পারে, প্রাপ্ত নম্বর থাকতে পারে, শিক্ষার্থীদের ওজন এগুলি থাকতে পারে। তো যাই হোক, এরকম রেঞ্জ যখন দেওয়া থাকবে তখন সেটাকে আমরা শ্রেণী ব্যক্তি হিসেবেই চিনে নেব। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কলাম করতে হবে 5টা। একটা হলো শ্রেণী ব্যক্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, FI/UI অর্থাৎ গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণফল। তো আমরা উদ্দীপক থেকে বা প্রশ্ন থেকে শ্রেণী ব্যক্তির অংশগুলি এবং গণসংখ্যা অংশটুকু প্রশ্ন দেখে লিখে ফেললাম। এখন মধ্যমান বের করব। মধ্যমান বের করার প্রক্রিয়াটা কি? এই যে আমাদের শ্রেণী ব্যক্তি আছে, এটার নিম্ন সীমা হলো 31 আর উচ্চ সীমা হলো 40। তো এই দুইটা যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। মধ্যমান বের করার প্রক্রিয়াটিকে আমি আবার বলতেছি, নিম্ন সীমা এবং উচ্চ সীমা এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 31 আর 40 যোগ করলে হয় 71। একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আসবে হলো 35.5। আবার 41 আর হলো 50, একে যদি আমরা যোগ করি তাহলে আসবে 91। তাহলে 91কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি আসবে হলো 45.5। তো অনুরূপভাবে আমরা এই সবগুলির মধ্যমান নির্ণয় করে ফেলি। তাহলে আমাদের মধ্যমান নির্ণয় হয়ে গেল। এখন দেখো, গড় নির্ণয়ের যে সূত্রটা আছে, এই সূত্রটার দিকে আমরা একটু খেয়াল করি। যে গড় নির্ণয়ের সূত্র হলো এক্স বার, এক্সের উপরে একটা যেরকম একটা দাগ আছে, এটাকে বলতে হবে এক্স বার, এ প্লাস সামেশন অফ FI/UI/N ইন্টু এইচ। এ কে বলা হয় অনুমিত গড়। অনুমিত গড় কোনটা? অনুমিত গড় এই যে আমাদের এই যে মধ্যমানের যে কলামটা আছে, মধ্যমানের কলামে দেখো 6টা মধ্যমান আছে। এই 6টা মধ্যমানের মধ্যে আমরা যে কোনো একটাকে অনুমিত গড় বিবেচনা করতে পারি, অর্থাৎ যে কোনো একটাকে আমরা এ চিন্তা করতে পারি। এখন আমি প্রথমটাও রাখতে পারি, দ্বিতীয়টাও রাখতে পারি, শেষটাও রাখতে পারি। এখানে সারি আছে কয়টা? 1 2 3 4 5 6। যদি 7টা সারি থাকতো তাহলে ঠিক মাঝখানেরটাকে আমরা এ হিসেবে বিবেচনা করতাম, অর্থাৎ মধ্যমান মাঝখানে যেটা থাকবে সেটাকে আমরা মধ্যমান হিসেবে এ হিসেবে বিবেচনা করব। কিন্তু এখানে আছে হলো সারির সংখ্যা আছে 6টা, তাহলে মাঝখানে যে 2টা আছে এই 2টার যে কোনো একটাকে আমরা এ বিবেচনা করতে পারি। এখন গণসংখ্যার দিকে একটু তাকাই। গণসংখ্যা যেটা বড় আছে সেটাকেই আমরা কি বিবেচনা করলাম? এ চিন্তা করলাম, অর্থাৎ এইটাই হলো কি তোমার অনুমিত গড় বা এ। এটা আমি এই 55.5 এটাকেও নিতে পারি, 65.5, যে কোন স্তরে নেওয়া যাবে। তা আশা করি অনুমিত গড়টা তোমরা বুঝেছো। কি বুঝতে পেরেছো? মাথা নাড়াও। হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পেরেছো, গুড।
তাহলে অনুমিত গড়টা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো সামেশন অফ এফ আই ইউআই। এখন আমাদের কাজ হলো এই ইউআইটা বের করার জন্য। ইউআইটা হলো এখানে একটা সূত্র দেওয়া আছে, আপাতত এই সূত্র বিশ্লেষণ আমি করব না, একটু সহজভাবে বোঝানোর জন্য আমরা এই যে সারিতে মধ্যমানকে এ ধরেছিলাম, যেই সারির মধ্যমানকে আমরা এ ধরেছিলাম সেই সারির ধাপ বিচ্যুতিকে আমরা ধরব 0। আমি আবার বলতেছি, যে সারির মধ্যমানকে আমরা এ ধরেছিলাম সেই সারির ধাপ বিচ্যুতিকে আমরা কি ধরব? 0 ধরব। এরপরে উপরের দিকে -1, -2, -3 করে চলতে থাকবে। নিচেরগুলি হলো +1, +2, এভাবে চলতে থাকবে। অর্থাৎ ধাপ বিচ্যুতির 0 আমরা ধরেছি কোথায়? যে সারির মধ্যমানকে আমরা এ ধরেছি সেই সারির ধাপ বিচ্যুতিকে আমরা 0 ধরব। উপরে যাব -1, -2, -3, নিচে যাব +1, +2, আরও যদি থাকতো +3, এভাবে চলতে থাকতাম। এখন এফ আই ইউআই অর্থাৎ এই যে এফ আই ইউআই গণসংখ্যা এবং ধাপ বিচ্যুতির গুণ আমরা করব। তাহলে দেখো 6 আর হলো -3 গুণ করলে কত হয়? -18। 8 এবং -2 তাহলে -16। 12 এবং -1 তাহলে -12। 22 এবং 0 এটা হবে 0। 5 1 গুণ করলে 5 হয়। 7 আর 2 গুণ করলে হয় 14। এইখানে আমরা দেব এই যে চিহ্নটা সামেশন, মানে সমষ্টি এফ আই ইউআই এর যোগফল। এগুলি যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমরা একটু লিখে নিই, এফ আই ইউআই এটার মান আসবে হলো -27 আর এন এর মান হলো 60। এটা আমাদের তো দেওয়াই প্রশ্নেই দেওয়া ছিল, দেওয়া না থাকলে এগুলি সব যোগ করে তারপর এন এর মান যত হয় তত লিখতে হবে। তাহলে দেখো আমরা যদি সূত্রটার পরিচয়ের দিকে আরেকটু তাকাই, এ অনুমিত গড়, তাহলে আমরা এখানে পেলাম হলো এ অনুমিত গড় পেয়েছি কত? 65.5। সামেশন অফ এফ আই ইউআই এটা আমরা পেয়েছি কত? -27। এন হলো মোট গণসংখ্যা, কত আছে? 60। আর একটা সূত্রে আছে হলো এইচ হলো আমাদের শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তি কোনটা? এই যে 31 থেকে 40 বা 41 থেকে 50, এই ব্যাপ্তিটা কত? 31 থেকে 40 পর্যন্ত গুনতে হবে, 31 সহ গুনতে হবে। তাহলে 31 থেকে 40 পর্যন্ত যদি আমরা গণনা করি তাহলে আসবে হলো 10। তো আশা করি এই সূত্রের যে চলকগুলি বা প্রতীকগুলি আছে তাদের মানগুলি আমরা কিভাবে বের করেছি এটা বুঝতে পারছো। এখন এই মানগুলিকে আমরা জাস্ট এখানে ইনপুট করব, তাহলেই সমাধান হয়ে গেল। তাহলে এর পরিবর্তে আমরা লিখব হলো 65.5 প্লাস সামেশন অফ এফ আই ইউআই, এটা হলো -27 বাই এন হলো কত? 60 ইন্টু এইচ এর মান কত? 10। এখন এটাকে আমরা জাস্ট সরল করব, আসে হলো 61। এটাই কিন্তু আমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় হয়ে গেল। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে তোমরা জানালে আমি সেটাকে রেসপন্স করব। তো এরপরে আমরা যাচ্ছি হলো মধ্যক নির্ণয়। মধ্যক নির্ণয়ের জন্য আমাদের শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা তো আমাদের উদ্দীপকে দেওয়াই ছিল, আমাদের আরেকটা কলাম করতে হবে, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা কি দেখো, সেটা হলো পর্যায়ক্রমের যোগফলগুলি এখানে লিখতে হবে। যেমন 6 একটাই, তাই 6 এর যোগফল তো 6, এটা 6 আমরা লিখতে পারি। এখন এই 6 এবং 8
এই দুইটা আমরা যোগ করব। তাহলে 6 আর 8 যোগ করলে কত হয়? 14। এরপরে এই 14 এবং এই 12 এটা আমরা যোগ করব। 14 আর 12 যোগ করলে হয় হলো 26। এরপরে এই 26 এবং 22 এই দুইটা যোগ করব। এই দুইটা যোগ করলে আসবে কত? 48। এরপর এই 48 এবং 5 এই দুইটা যোগ করব। এটা যোগ করলে আসবে হলো 53। এরপরে এই 53 এবং 7 এই দুইটা যোগ করব। যোগ করলে আসবে হলো 60। এটা কিন্তু এই যে n এর সাথে মিলে যাবে, এটা জিনিসটা খেয়াল রাখতে হবে। খুব সাবধান, এই যে সর্বশেষ যে ক্রমযোজিত সংখ্যাটা আসবে সেটা কিন্তু n এর সাথে মিলে যাবে। এরপরে মধ্যক নির্ণয়ের যে সূত্রটা আছে L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। এখন এই চলকের পরিচয়গুলি আমরা একটু জেনে নেই। দেখো এখানে n সমান কত আছে? 60। আমাদের n/2 এর মান বের করতে হবে। তাহলে n/2 সমান হলো 60/2 সমান হলো 30। অর্থাৎ এই 30তম পদের মানই হবে কি? মধ্যক। তাহলে দেখো 30তম পদটা কোথায় আছে সেটা আমাদের একটু বের করতে হবে। এই যে এটা বের করতে হবে হলো ক্রমযোজিতর যে কলাম আছে এই কলাম থেকে। দেখো 1 থেকে 6 পর্যন্ত আছে হলো প্রথম সারিতে, তারপরে 1 থেকে 14 পর্যন্ত আছে হলো দ্বিতীয় সারিতে, 1 থেকে 26 পর্যন্ত আছে হলো তৃতীয় সারিতে, 1 থেকে 48 পর্যন্ত আছে হলো চতুর্থ সারিতে। অর্থাৎ এই যে 1 থেকে 48 আমরা হিসাব করলাম এখানে, এইটার মধ্যেই 30 নাম্বার পদটা অবস্থিত। আমি আবার বলতেছি 30তম পদ কোথায় আছে সেটা দেখতে পাচ্ছি। 6 এর মধ্যে কি 30 আছে? নাই। 14 এর মধ্যে কি 30 পাওয়া সম্ভব? না। 26 এর মধ্যে কি 30 পাওয়া সম্ভব? না। 48 এর মধ্যে 30 পাওয়া সম্ভব, কারণ 48 এর মধ্যে 30 আছে। এই জন্য এই যে 30তম পদ তাহলে কোন শ্রেণীতে অবস্থিত? এই যে শ্রেণীটা আছে আমাদের 61 থেকে 70, এই শ্রেণীতে মধ্যক অবস্থিত। অর্থাৎ ক্রমযোজিত সংখ্যার মধ্যে আমাদের 30তম পদ পাওয়া যাবে, ওই শ্রেণীটাই হবে কি? মধ্যক শ্রেণী। তার মানে হলো আমরা একটু লিখে নিতে পারি যে সুতরাং 30তম পদের মানই মধ্যক। তাহলে 30তম পদ কোন শ্রেণীতে অবস্থিত সেটা আমরা একটু লিখে নেই। 30তম পদ আমরা কি দেখলাম? এই যে 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে 30তম পদ 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে এই শ্রেণীটার নামই হবে কি? মধ্যক শ্রেণী। তাহলে আমরা লিখতে পারি মধ্যক শ্রেণী কত? 61 to 70। এরপরে আমরা যদি মধ্যকের সূত্রটার দিকে একটু তাকাই, L প্লাস n/2 মাইনাস fc ইন্টু h/fm। আমাদের ছক থেকে আর এই যে আমরা একটু বর্ণনা লিখলাম, এখান থেকে এই চলকগুলির বা প্রতীকগুলির মান আমরা বের করব। তাহলে দেখো প্রথমে আসে কি? L এর মান। তাহলে আমরা লিখতে পারি এখানে L সমান, দেখো L সম্পর্কে এখানে কি লেখা আছে? মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে আমাদের মধ্যক শ্রেণী ছিল 61 থেকে 70, তাহলে এটা নিম্ন সীমা কত? 61। তাহলে আমরা লিখব 61। তারপর n/2 এর মান তো আমরা বের করেছি অলরেডি, 30 বের হয়ে গেছে। fc এখন আমাদের বের করতে হবে হলো fc। এখন এই fc আমরা কিভাবে বের করতে পারি? দেখো এই পর্যন্ত হলো
এফ সি, আর এইটা হলো এফ এম। অর্থাৎ মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীগুলোর গণসংখ্যার সমষ্টি। তাহলে 6, 8, 12 এইটা হবে কি, এই তিনটার যোগফল হবে এফসি, এবং সেটার মানই কত, এই যে 26। তাহলে এফসি হলো 26। এফএম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা। মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, 22, 22। তারপর এইচ কিন্তু আমরা আগেই জেনেছি যে শ্রেণীব্যাপ্তি গড় নির্ণয় সময় আমরা শ্রেণীব্যাপ্তি জেনেছি, এইচ এর মান হলো 10। তাহলে এফসিটা বের করছি কিভাবে, আমি আরেকবার বলতেছি। আমরা কিন্তু মধ্যক শ্রেণী পেয়েছি, মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা সেটা হলো এফএম, এবং তার উপরের সবগুলি গণসংখ্যার যোগফল হলো এফসি। তাহলে এফসি হলো 26। এখন এই যে মধ্যক আছে, এইখানে যদি আমরা মান বসিয়ে দেই তাহলে কিন্তু আমাদের মধ্যকটা বের হয়ে আসতেছে। তাহলে এল এর মান হলো 61 প্লাস n/2, n/2 এর মান হলো 30 মাইনাস এফসি কত 26 ইন্টু এইচ এর মান কত, এইচ এর মান হলো 10, আর এফএম কত, এফএম হলো 22, অর্থাৎ 62.82 প্রায়। এখন মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস একটু বুঝতে হবে, সেটা হলো যে আমরা যে প্রক্রিয়ায় মধ্যকটা নির্ণয় করলাম, এন এর মান জোড় ছিল এবং n/2 সেটা সহজেই ভাগ করা যেত। কিন্তু এন এর মান যদি বিজোড় আসে, মনে করো 61 আসলো, তাহলে সেই ক্ষেত্রে আমরা n/2 বের না করে আমরা n+1/2 বের করব। তাহলে n+1/2 যদি বের করি, n এর মান হলো 61 + 1/2, তাহলে হলো কত 62/2, তার মানে কত হলো 31। এই 31তম পদই হবে কি মধ্যক। অর্থাৎ কততম পদ মধ্যক সেটা বের করার জন্য আমাদের এই যে n+1/2 এইভাবে যেতে হবে। এটা বের করার পর এই 31তম পদ কোথায় আছে সেটা আমরা এই ক্রমযোজিত গণসংখ্যা হিসাব করে বের করব। তো আগেরটার ভিতর কিন্তু 48 যেখানে ছিল, যেখানে 48 ছিল, তো 48-এর মধ্যেই 31 আছে। সুতরাং মধ্যক নির্ণয়ের পরবর্তী ধাপগুলি আগের মতোই, অর্থাৎ মধ্যক নির্ণয়ের যে সূত্রটা যেভাবে আছে সেভাবেই লিখব। সাবধান, এখানে n+1/2, এইখানে কিন্তু এই যে n/2 যে আছে এটা কিন্তু এভাবেই রাখতে হবে। এখানে কিন্তু n+1/2 লেখা যাবে না। n+1/2 আমরা কখন ব্যবহার করব, যখন কততম পদ মধ্যক সেইটা বের করার জন্য আমরা n+1/2 ব্যবহার করব। আর মধ্যক যখন নির্ণয় করব তখন কিন্তু n/2 আমরা এখানে ব্যবহার করব, এবং সেই মোতাবেক আমরা ক্যালকুলেশন করে মধ্যক বের করব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো মাথাটা নাড়াও। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা যাচ্ছি হলো প্রচুরক নির্ণয়ের জন্য। প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে দেখো, আমাদের কিন্তু উদ্দীপকে যে টেবিলটা দেওয়া থাকে আমরা মূলত সেই টেবিলটাই এখানে লিখছি, কারণ শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এটা দেওয়া ছিল, এখানে আলাদা কোনো কলামের প্রয়োজন নাই। অর্থাৎ প্রচুরক নির্ণয়ের জন্য শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যাই যথেষ্ট। তো আমাদের প্রথম যে কাজটা করতে হবে, প্রচুরক নির্ণয়ের জন্য প্রচুরক শ্রেণী আমাদের আগে ফাইন্ড আউট করতে হবে। প্রচুরক শ্রেণী কোনটা? গণসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি গণসংখ্যা যেখানে আছে সেই শ্রেণীটাই হলো প্রচুরক শ্রেণী। তাহলে গণসংখ্যা এখানে সবচেয়ে বেশি আছে কত? 22। তাহলে গণসংখ্যা 22 বিশিষ্ট শ্রেণী কোনটা? 61 থেকে 70। তাহলে এই কথাটা আমরা একটু এখানে লিখে নিব। তাহলে এখানে গণসংখ্যা সর্বাধিক 22 আছে 61 থেকে 70 শ্রেণীতে। সুতরাং প্রচুরক 61 থেকে 70 শ্রেণীতে অবস্থিত। তাহলে প্রচুরক শ্রেণী কি? 61 থেকে 70।
এখন এই যে প্রচুরকের যে সূত্রটা আছে, এই সূত্রের আমরা প্রত্যেকটা চলকের মান বের করব এবং তাদের পরিচয়টাও পাশাপাশি জেনে নিব। তাহলে আমরা প্রথমে আসি হলো যে এখানে এল সমান, এল সম্পর্কে কি বলা আছে এখানে, প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা কোনটা? 61। তাহলে 61 হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে F1, দেখো F1 সম্পর্কে কি বলা আছে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কোনটা? প্রচুরক শ্রেণী তো আমরা 61 থেকে 70 পেয়েছি, তাহলে প্রচুরক শ্রেণী হলো এই 22। তাহলে এই 22 থেকে আমরা ঠিক তার পূর্বের গণসংখ্যাটা বিয়োগ দিব, অর্থাৎ 22 থেকে 12 বিয়োগ করব। তাহলে 22 থেকে যদি আমরা 12 বিয়োগ করি তাহলে পাওয়া যায় হলো 10। F2, F2টাও অনেকটা এরকম যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরবর্তী অর্থাৎ তার নিচের যে গণসংখ্যাটা আছে সেটাকে আমরা বিয়োগ দিব। তাহলে 5 বিয়োগ করলে হয় 17। তাহলে আমরা F1টা কিভাবে বের করেছি, এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা হলো 22, 22 থেকে আমরা উপরেরটা বিয়োগ করব, সেটা হবে F1, আবার 22 থেকে আমরা নিচেরটা বিয়োগ করব, সেটা হবে F2। আর বাকি রইল কি H, H তো শ্রেণীব্যাপ্তি আমরা এর আগেও জেনেছি যে H শ্রেণীব্যাপ্তি কত? 10। তো এই মানগুলি আমরা এখানে ইনপুট করব, তাহলে কি পাওয়া যায়, L হলো 61 প্লাস F1, F1 কত? 10, তারপরে F1 হলো 10 আর F2 হলো 17 ইন্টু H এর মান কত? 10, তার মানে হলো 64.70, মানে 7 পর্যন্তই। এটাই হলো আমাদের প্রচুরক। কি ক্লিয়ার হয়েছে? ওকে, বুঝতে পেরেছো? তাহলে মাথা নাড়াও। ওকে, থ্যাংক ইউ। নেক্সট আমরা যাব হলো আয়তলেখ অঙ্কন। বাহিরে কাক ডাকতেছে, আওয়াজটা খুব ভালোই লাগতেছে, ডাকতে থাকো আর আমরা এদিকে পরিসংখ্যান করতে থাকি। তো এরপরে দেখো আয়তলেখ অঙ্কনের সারণী। আমাদের কিন্তু আয়তলেখ অঙ্কনের জন্য আমাদের 3টা কলাম করতে হবে। প্রথম কলাম শ্রেণীব্যাপ্তি, যেটা দেওয়া আছে, তারপর এটা হলো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, এটা আমরা নির্ণয় করব, তারপরে হলো গণসংখ্যা, যেটা আমাদের দেওয়া আছে। তো অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করার অর্থ হলো এই যে শ্রেণীব্যাপ্তিটা আছে, এই শ্রেণীব্যাপ্তিটার প্রকৃত শ্রেণীব্যাপ্তিটা আমাদের নির্ণয় করতে হবে। একটু জিনিস খেয়াল করো, প্রথম যে শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে 31 থেকে 40, আবার পরেরটা হয়ে গেছে কি 41 থেকে 50। তাহলে এখানে শেষ হয়েছে 40 আর পরেরটা শুরু হয়েছে 41। তাহলে যে 40 থেকে 41, এই 40-এর পরে 41, এটা কিন্তু বিচ্ছিন্ন। এই বিচ্ছিন্নটাকে আমাদের অবিচ্ছিন্ন করতে হবে। অবিচ্ছিন্ন করব কিভাবে, যে 31 থেকে 40, এখানে যদি 40 থাকে আর এখানেও যদি 40 থাকে, অর্থাৎ প্রথম শ্রেণীর উচ্চ সীমা 40 যদি দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা 40 হয়, অর্থাৎ এই কোণাকুণি দুইটা যখন একই হয়ে যাবে তখন সেটাকে আমরা অবিচ্ছিন্ন বলতে পারবো। তাহলে আমাদের এটা অবিচ্ছিন্ন করার একটা প্রক্রিয়া হলো, এই যে নিম্ন সীমা 31 আছে, এখান থেকে আমরা 0.5 বিয়োগ করব। 0.5 যদি বিয়োগ করি তাহলে পাওয়া যাবে কত? 30.5, আর এই 40 যেটা আছে এটার সাথে আমরা 0.5 যোগ করব, তাহলে এটা কত হবে? 40.5। কি করেছি? অবিচ্ছিন্ন শ্রেণী সীমা বের করার নিয়মটা কি? নিম্ন সীমা থেকে 0.5 বিয়োগ করতে হবে আর উচ্চ সীমার সাথে 0.5 যোগ করতে হবে। তাহলে একই প্রক্রিয়ায়, যেমন এখানে আছে 41, তাহলে 41 থেকে যদি আমরা 0.5 বিয়োগ করি তাহলে আসবে কি? 40.5, 40.5, আর এর পরেরটা হবে কত? 50.5। এই যে দেখো কোণাকুণি কিন্তু মিলে গেছে, এই যে এখানে শেষ হয়েছে 40.5, আবার পরেরটা শুরু হয়েছে 40.5 থেকে। তো এইভাবে এই যে কোণাকুণি সব মিলে যাবে, তাহলে পরেরটা আসবে কত? আমি ধারাবাহিকভাবে সবগুলি একবারে লিখে নিচ্ছি।
তাহলে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণীসীমা কিন্তু নির্ণয় করা শেষ। আশা করি বুঝতে পেরেছ। আমার সুবিধার কারণে আমি এক্স অক্ষ বরাবর 2 একককে 1 ঘর নিয়েছি এবং ওয়াই অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিয়েছি। এটা তোমরা তোমাদের সুবিধা মতো করবে। অর্থাৎ এই যে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা 2 এর জন্য হলো আমরা ছক কাগজে 1 ঘর যাব। তাহলে দেখো 30.5 থেকে 40.5 এটার ব্যবধান কত? ব্যবধান হলো 10, বিয়োগ করলে কত হবে? 10 হবে। 10 যদি হয় তাহলে 10 এর জন্য তো 10 ঘর আসা উচিত, কিন্তু এখানে জায়গা হচ্ছে না বিধায় 10 এর জন্য নিব 5 ঘর। কারণ 2 এর জন্য যদি 1 ঘর হয় তাহলে 10 এর জন্য কত ঘর? 5 ঘর। এই হিসাব করে নিয়েছি। এখন দেখো আমার ছক কাগজে কোনগুলি স্থাপন করতে হবে। এই যে প্রথম শ্রেণীর যে এই যে 30.5 আছে এখান থেকে শুরু করব, শুরু করে সবগুলি লিখে এই 90.5-এ গিয়ে শেষ করব। তাহলে 30.5, 40.5, 50.5, 60.5 এইভাবে 90.5। এই যে আমরা এইভাবে সবগুলি যে 90.5 পর্যন্ত লিখে রেখেছি। এরপরে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমা দেখো 30.5 থেকে 40.5 এটা আমরা হলো এক্স অক্ষ বরাবর স্থাপন করব। এক্স অক্ষ বরাবর স্থাপন করে গণসংখ্যাগুলি নেব হলো ওয়াই অক্ষ বরাবর। অর্থাৎ 30.5 থেকে 40.5 যে এই এক্স অক্ষ বরাবর যে অংশটা আছে এখান থেকে উপরে যাব 6 ঘর। 6 ঘর যাওয়ার পর তারপরে আমরা একটা আয়তলেখ অঙ্কন করব। আয়তলেখটা কিভাবে অঙ্কন করা যায়? তাহলে 30.5, 40.5 আমরা যাব কত? 6 ঘর উপরে। তাহলে এই যে 30.5 আছে এখান থেকে আমরা 6 ঘর উপরে যাব। এই যে হলো 6 ঘর। তাহলে এই যে 30.5 থেকে গিয়েছি আবার 40.5, এই 40.5 থেকে উপরে যাব 6 ঘর। এই যে 5, এই যে হলো 6। উলম্বভাবে আমরা এইভাবে দেব আর এইটাকে যোগ করে দিব। তাহলে আমাদের আয়তলেখের প্রথম সিঁড়িটা কিন্তু আমরা পেয়ে গেছি। এরপরে 40.5, 50.5 যাব কয় ঘর? 8 ঘর। তাহলে 40.5-এর উপরে যাব হলো 8 ঘর। 8 ঘর হলো এই যেখানে, এখানে যে নিচ দিকে এটা আমরা মিলাই দিব। আবার 50.5 থেকেও আমরা 8 ঘর যাব, তারপরে এটা মিলিয়ে দেব। এরপরে এই অংশটা আমরা যোগ করে দেব। এরপরে দেখো 50.5 থেকে 60.5 উপরে যাব কয় ঘর? 12 ঘর। তাহলে 50.5 থেকে 12 ঘর যাব, 10 আর 2 12। তাহলে এইভাবে আবার 60.5-এর ঘরেও এইভাবে 12 ঘর যাব। এই তো আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী ঘরগুলি আমরা এভাবে সেট করে নেই। 60.5, 70.5। তাহলে 60.5-এর উপরে যাব 22 ঘর। তাহলে এই পর্যন্ত 10, 10, 20 আর 2 22, এই পর্যন্ত যাব। এরপরে 70.5 থেকে 80.5 5 ঘর যাব। 70.5 উপরে যাব 5 ঘর। তাহলে 5 ঘর, তাহলে এই পর্যন্ত, এই পর্যন্ত 80.5 এই পর্যন্ত। তাহলে এটা হবে এতটুকু। এরপর একটা হলো 7 ঘর। তাহলে 80.5-এ যাব 7 ঘর। এই যে 7, এই যে 7। এখন এই যে স্তম্ভগুলি আসলো এইগুলিকে তোমরা একটু পেন্সিলের সাহায্যে গাঢ় করে দিতে পারো। আর ছক কাগজের সমস্ত কাজই কিন্তু পেন্সিলের সাহায্যে করতে হবে। তো আয়তলেখ আশা করি তোমরা বুঝতে পেরেছো। কি বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। ও আরেকটা কথা, সাবস্ক্রাইব করেছো? করে ফেলো। থ্যাংক ইউ।
এরপরে আমরা যাব হলো গণসংখ্যা বহুভুজ নির্ণয়। গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের জন্য আমাদের 3টা কলাম লাগবে। 2টা কলাম দেওয়া আছে, শ্রেণী ব্যক্তি যেটা আমাদের দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে। আমাদের মধ্যমানগুলি লাগবে। মধ্যমানগুলি যে আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে যে মধ্যমানগুলি বের করেছি ঠিক সেই প্রক্রিয়ায়, আমি আর এটা ডিসকাশনে যাব না, আমরা এটা বরাবর লিখে দিই। আচ্ছা, মধ্যমানগুলি আমরা নির্ণয় করে ফেললাম। এখন গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের জন্য আমাদের অতিরিক্ত 2টা মধ্যমান লাগবে। এখানে দেখো আমাদের এখানে 6টা মধ্যমান আছে, তা আমাদের আরো 2টা মধ্যমান লাগবে। প্রথমে একটা লাগবে, শেষে একটা লাগবে। তাহলে দেখো এই যে 35.5 যে মধ্যমানটা আছে তার পূর্ববর্তী শ্রেণীর মধ্যমানটা কত হবে? এটা দেখো, এটা হলো 45.5, তাহলে তার আগেরটা হলো 35.5, কত কমছে? 10। তাহলে তার আগেরটা কত হবে? তার আগেরটা হবে হলো 25.5। একইভাবে আমরা যদি নিচ দিকে যাই তাহলে কিন্তু আমাদের 10 করে বাড়তেছে। তাহলে আমাদের যে শেষ মধ্যমান যেটা আছে এইটার পরবর্তী শ্রেণীর মধ্যমানটা কত হবে? এর সাথে 10 যোগ করলে কত হবে? 95.5। তাহলে এই 6টা এবং তার আগেরটা এবং পরেরটা মোট হলো 8টা মধ্যমান আমাদের এই গণসংখ্যা বহুভুজ নির্ণয়ের জন্য ছক কাগজে স্থাপন করতে হবে। তাহলে এখানেও আমরা x অক্ষ বরাবর 2 একক সমান 1 ঘর নিয়েছি, আর y অক্ষ বরাবর 1 ঘর সমান 1 একক নিয়েছি। এই মধ্যমানগুলি আমরা শুরু করব কত থেকে? 25 থেকে 95.5 পর্যন্ত আমাদের লিখতে হবে। তাহলে এই যে 25.5, 35.5 একদম শেষ, এই যে 85.5 এবং তার শেষে যেটা ছিল 95.5 সেটাও আমাদের লিখে দিতে হবে। এখন এই যে মধ্যমানগুলি আমরা বসাইলাম, ঠিক তার ওই বিন্দু থেকে আমরা উপরের দিকে যাব হলো গণসংখ্যা। যেমন 35.5 যেটা আছে তার উপরে যাব কত? 6 ঘর। তাহলে 35.5 এর উপরে যাব 6 ঘর, এখানে আমরা এই বিন্দুটা দিয়ে রাখলাম। তারপরে 45.5 এ যাব 8 ঘর, 45.5 এর উপরে যাব হলো 8 ঘর। 55.5 এ যাব হলো 12 ঘর। তাহলে 55.5 10 আর 2 12। এরপর 65.5 এ যাব হলো 22 ঘর। 65.5 10 10 20 আর 2 হলো 22। এরপর 75.5 এ যাব উপরে 5 ঘর। এই 75.5 এর উপরে যাব হলো 5 ঘর। 85.5 এর উপরে যাব হলো 7 ঘর। 85.5 এর উপরে যাব হলো 7 ঘর। এখন স্কেল দ্বারা এই বিন্দুগুলিকে ক্রমান্বয়ে আমরা যোগ করে দেব। যোগ করলেই আমাদের গণসংখ্যা বহুভুজ অঙ্কিত হয়ে যাবে। তাহলে তোমরা স্কেল ব্যবহার করবে, আমি আপাতত এভাবে যোগ করে দিচ্ছি। এটা যোগ করলাম, এই দুইটা যোগ করলাম, এইটা যোগ, এটা তো অনেক লম্বা যোগ। তারপরে এইটা যোগ করলাম। এখন আমরা ওই যে অতিরিক্ত 2টা মধ্যমান নিয়েছিলাম প্রথমে এবং শেষ, এই যে গণসংখ্যা বহুভুজের যে শেষ প্রান্তটা এটাকে আমরা এই 25.5 এর সাথে টেনে দেব। তাহলে এটা আসবে হলো এই পর্যন্ত। আবার এই প্রান্তটা এই 95.5 এর সাথে আমরা টেনে মিলিয়ে দেব। তো আশা করি গণসংখ্যা বহুভুজ বুঝতে তোমাদের অসুবিধা নাই। কি ক্লিয়ার? বোঝা হয়েছে? মাথা নাড়াও। ওকে, গুড। আবারও মনে করে দিই, সাবস্ক্রাইবটা কি হয়েছে? না হলে করে নিও। থ্যাংক ইউ। নেক্সট আমরা যাব হলো অজীব রেখা অঙ্কন। তো অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের 3টা কলাম লাগবে: শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যাটা আপনার দেওয়াই আছে। আর মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে প্রক্রিয়ায় ক্রমযোজিত গণসংখ্যা বের করেছি সেই প্রক্রিয়ায় আমরা এটা বের করে রাখি। তাহলে এটা কত হবে? এটা 6 হবে, 6 আর 8 হবে 14। এরপরেরগুলো আমরা লিখে নেই। এখন
অজীব রেখা অঙ্কনের জন্য আমরা ছক কাগজের এক্স অক্ষ বরাবর এই যে আমাদের শ্রেণীব্যাপ্তিটা দেওয়া আছে, এই শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলি আমরা বসাবো। উচ্চ সীমা কোনগুলি? যেমন 40, 50, 60, 70, 80, 90। এখানে আরেকটা জিনিস আমাদের একটু খেয়াল রাখতে হবে যে অজীব রেখা অঙ্কনের জন্য আমাদের এই যে এই সারিতে যে উচ্চ সীমাটা দেওয়া আছে ঠিক এর পূর্ববর্তী উচ্চ সীমাটা আমাদের লাগবে। তাহলে দেখো উপর দিকে গেলে পর 10 করে কমতেছে, তাহলে 40-এর আগেরটা কত হবে? 30। তাহলে 30, 40, 50, 60, 70, 80, 90 আমরা এক্স অক্ষ বরাবর এগুলি স্থাপন করলাম। যথারীতি এক্স অক্ষ বরাবর আমরা 2 একককে 1 ঘর নিয়েছি বা 1 ঘর সমান 2 একক নিয়েছি, আর ওয়াই অক্ষ বরাবরও আমরা 1 ঘর সমান 2 একক নিয়েছি। এই কথার অর্থ কি যে এই যে উচ্চ সীমাগুলি ডিফারেন্স কত? 10। তো 10 না বসিয়ে আমরা এই যে ডিফারেন্সগুলি হলো 10, 10-এর জন্য আমরা নিয়েছি কত? 5 ঘর, কারণ 2 এককের জন্য হলো 1 ঘর, তাহলে 10-এর জন্য কয় ঘর? 5 ঘর। এই জন্য এক্স অক্ষ বরাবর 5 ঘর অন্তর অন্তর আমরা শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমাগুলি স্থাপন করেছি। এখন ওয়াই অক্ষ বরাবর আমরা বসাবো ক্রমযোজিত গণসংখ্যা। এখন ওয়াই অক্ষ বরাবরও আমরা এই যে 2 একক সমান 1 ঘর, তাহলে 6 একক সমান কত? 3 ঘর। 14-এর জন্য হবে 7, 26-এর জন্য হবে 13, 48-এর জন্য হবে 24, আর 53-এর জন্য হবে কত? 26.5, 60-এর জন্য হবে 30। এখন এই যে উচ্চ সীমাগুলি দেওয়া আছে, এই উচ্চ সীমার উপর যেমন প্রথম আছে, প্রথম উচ্চ সীমাটা কত? 40। তাহলে 40-এর উপরে যাব আমরা ক্রমযোজিত গণসংখ্যা 6, 6-এর জন্য যাব কয় ঘর? 3 ঘর, অর্ধেক যেতে হবে। তাহলে 40-এর উপরে যাব হলো 3, তাহলে 40-এর উপরে আমরা 3 ঘর যাব, এই যে হলো 3। এরপরে 50-এর উপর যাব হলো, এখানে আছে 14, 7, 50-এর উপরে যাব 7, তাহলে 50 এই হলো 7। এরপর 60-এর উপরে যাব হলো 26-এর অর্ধেক 13, 60-এর উপরে যাব 13, 10 আর 3 হলো 13। এরপরে 70-এর উপরে যাব হলো 48-এর অর্ধেক হলো 24, তাহলে 70-এর উপরে যাব হলো 24, তাহলে 10, 10, 20 আর এই যে হলো 4, 24। এরপর 80-এর উপরে যাব হলো 26.5, তাহলে এই হলো 80, 80-এর উপরে যাব 10, 10, 20, 25, 26, 26.5, তার মানে মাঝখানটা। এরপরে 90-এর উপরে যাব হলো আমরা 60 আছে 30 ঘর যাব, তাহলে 90-এর উপরে যাব হলো 30 ঘর, এই হলো 10, 20, 30, মানে একদম শেষ বিন্দুটা চলে আসছে। তাহলে উচ্চ সীমার উপরে এক্স অক্ষ বরাবর উচ্চ সীমা বসিয়েছি, প্রত্যেক উচ্চ সীমার উপরে এই ক্রমযোজিত গণসংখ্যাগুলি বসিয়েছি। 40-এর জন্য 6 মানে 3 ঘর, 40-এর জন্য 6 মানে 3 ঘর, 50-এর জন্য 14 মানে 7 ঘর, এই যে 50-এর জন্য 7 ঘর, 60-এর জন্য 26 মানে 13 ঘর, এই যে এইভাবে সবগুলি এখানে বসিয়েছি। এখন এই অংশগুলি আমরা পর্যায়ক্রমে যোগ করে দেব। যোগ করলেই আমাদের অজীব রেখাটা অঙ্কন হয়ে গেল। তাহলে আমরা যদি এই দুটো যোগ করি, এভাবে আসবে, এইটা আসবে, আবার এইটা যোগ করে দিব, এইটা যোগ করব, এইটা যোগ করব, সর্বশেষ যেটা যে ওই যে আমরা অতিরিক্ত একটা 30 নিয়েছিলাম, এইটার এই 30-এর সাথে এটা মিলাই দিতে হবে। এই 30-এর সাথে এটা কি করতে হবে? মিলাই দিতে হবে। তাহলে এইটাই হলো আমাদের অজীব রেখা অঙ্কন। আর এই যে মূলবিন্দু থেকে 30 পর্যন্ত পূর্ববর্তী ঘরগুলো বোঝাতে এই যে ভাঙা চিহ্নটা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা চিত্রেই। তো আশা করি তোমরা অজীব রেখা অঙ্কনটা ক্লিয়ার হয়েছে। কি ক্লিয়ার হয়েছে? মাথা ঝাঁকাও। ওকে, থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আয়োজন। আমি যতদূর সম্ভব একটা ক্লাসের ভিতরে আমি এই 6টা জিনিস দেখানোর চেষ্টা করেছি।
এর মধ্যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। আমি যতদূর সম্ভব সেই প্রশ্নের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি ক্লাসটা ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।